হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব সোলো লেভেলিং সিজন 2 এর এপিসোড 4। শুরুতেই আমরা দেখতে পাই আমাদের হিরো জিনভোকে, যে এখন একটা ডানজন থেকে বেরিয়ে আসছে। আর সে ভাবছে যে কিভাবে সে এলিক্সির অফ লাইফের জন্য 2টি আইটেম সংগ্রহ করেছে। এখন তার শুধুমাত্র দরকার একটা আইটেমের, যেটা হলো পিউরিফাইড ডিমন ব্লাড। আর এটি পেতে হলে তাকে অবিরাম নিজের লেভেল বাড়িয়ে যেতে হবে, যাতে সে ডানজনের শেষ ফ্লোরে গিয়ে সেই আইটেমটি সংগ্রহ করতে পারে। তবে জিনভো জানে যে তার লেভেল সবসময় বাড়তে থাকলে সারা দুনিয়ার সামনে নিজের শক্তি লুকানো তার পক্ষে অসম্ভব হয়ে যাবে। তাকে নিজের র্যাঙ্ক পুনর্মূল্যায়ন করতেই হবে এবং সকলকে দেখাতে হবে যে সে আসলে কোন র্যাঙ্কের হান্টার। তাই জিনভো এখন আর কোনো রকমের দেরি না করেই চলে আসে রি-ইভ্যালুয়েশনের জন্য। আর রি-ইভ্যালুয়েশনের জায়গায় একজন লোক সকলের লেভেল চেক করছিল। আমরা জানতে পারি যে এই লোকটি আসলে হোয়াইট টাইগার গিল্ডের সদস্য ইয়ন যখন জিনভোকে দেখে, সে সঙ্গে সঙ্গেই হোয়াইট টাইগার গিল্ডের প্রধান ব্যাক ইয়োনোকে ফোন করে। আর বেক ইয়োনো কোনো রকম দেরি না করে খবর পাওয়া মাত্রই সেখানে ছুটে আসে। এদিকে জিনভো রি-ইভ্যালুয়েশনের লাইনে দাঁড়িয়ে প্রস্তুতি নিচ্ছে। পাশেই দুজন লোক কথা বলছিল। তাদের একজন বলছে, আরে ভাই চিন্তা করিস না, এটা তো শুধু রি-ইভ্যালুয়েশন। যদি ডি র্যাঙ্ক বা তার উপরে থাকিস তাহলে কোনো সমস্যা নেই, তোর পরিবারকে তুই সহজেই খাওয়াতে পারবি। জিনভো তাদের কথা শুনে শুনেই ভাবতে থাকে যে কিভাবে এক সময় সেও নিজেই একটা ই র্যাঙ্কের হান্টার ছিল। আর এরপরই যখন জিনভো ঘরে প্রবেশ করে যেখানে তার রি-ইভ্যালুয়েশন হওয়ার কথা, তাকে একটা বলের উপরে হাত রাখতে বলা হয়। সে তাই করে, কিন্তু মেশিনটা তার শক্তি মাপতে ব্যর্থ হয়। এরপর ফ্যাসিলিটির ডাইরেক্টর এসে দেখে যে এটা কোনো যান্ত্রিক ত্রুটি নয়, বরং জিনভোর ম্যাজিক পাওয়ার এতটাই বেশি যে মেশিন সেটির সীমা ছাড়িয়ে যায়। আর এর অর্থ হলো জিনভো দেশের 10ম এস র্যাঙ্ক হান্টার হতে চলেছে। এরপর দৃশ্য স্থানান্তরিত হয় বাইরে, যেখানে মিস্টার জিনচুল এবং চই আলোচনা করছিল আইল্যান্ডের পিঁপড়েগুলোর ব্যাপারে। তারা এক ধরনের অ্যানাটমিক্যাল স্ট্রাকচার এবং বোন স্ট্রাকচার বিষয়ে কথা বলছিল। জিনচুল বলছে সম্পূর্ণ সিদ্ধান্তে পৌঁছাতে তাদের আরও সময় লাগবে। তখনই চই তাকে রেড গেট ইনসিডেন্ট সম্পর্কে জিজ্ঞাসা করে। এই রেড গেট ইনসিডেন্টে জিনভো যুক্ত ছিল। চই জানতে চায় যে সেই হোয়াইট টাইগার গিল্ডের কে ছিল, যে রেজিস্টার্ডও ছিল না তবুও গেটের কয়েকজনকে বাইরে বের করে এনেছিল। আর এখানে মূলত চই জিনভোর সম্পর্কে জানতে চেয়েছিল। জিনচুল সেই প্রশ্ন সহজেই এড়িয়ে যায় এবং বলে যে তার কাছে সম্পূর্ণ তথ্য নেই, কারণ সেও অনেক আগেই বেরিয়ে এসেছিল, তাই সে কী বা বলবে। তখনই চুল এবং চই একটা আওয়াজ শুনতে পায়, যা পাশের বিল্ডিংয়ের ভেতরে হচ্ছিল। আর তারা দুজনেই সেই বিল্ডিংয়ের দিকে এগোতে শুরু করে। অন্যদিকে ইয়ন এখন জিনভোর দিকে তাকিয়ে থাকে। সে ফ্যাসিলিটি ডিরেক্টরের সাথে কথা বলছিল তার লাইসেন্স আপগ্রেড করানোর জন্য। তখনই সেখানে চই অর্থাৎ হান্টার গিল্ডের প্রধান এসে উপস্থিত হয়। তার সঙ্গে ছিল মিস্টার জিনচুল। চই জিনভোকে দেখে তার শক্তি চিনে ফেলে এবং নিজেকে পরিচয় করিয়ে দেয়। সে বলে, তোমার সাথে আমার একটু কথা আছে। কিন্তু জিনভো তাকে এড়িয়ে চলে যায়, এমনকি তার বাড়ানো হাতটিও মেলায় না। চই এতে কিছুটা মর্মাহত হয় এবং ভাবতে থাকে, আমি কি নিজেকে বেশি গুরুত্ব দিয়ে ফেললাম। এদিকে জিনচুল চইকে সান্ত্বনা দিয়ে বলে, এমন কিছুই নয়। চই তখনও ভাবতে থাকে সে কি সত্যি একটা এস র্যাঙ্কের হান্টার। আর কিছুক্ষণের মধ্যে জিনভো সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, কোনো রকমের কোনো চিহ্ন না রেখে। এতে চই বুঝতে পারে যে জিনভো হয়তো নিশ্চয়ই কোনো অ্যাসাসিন টাইপের হান্টার। আর এরপরে সেখানে আসে বেক ইয়োনো, যে হলো হোয়াইট টাইগার গিল্ডের প্রধান। তাকে দেখেই চই নিশ্চিত হয় যে জিনভো তো নিশ্চিত একটা এস র্যাঙ্কের হান্টার এবং রেড গেট ইনসিডেন্টের সেই সমাধানকারী। অন্যদিকে বেক ইয়োনো ভাবতে থাকে পুরো পৃথিবী জিনভোর সম্পর্কে জানতে পারবে, কিন্তু সে যেন জানতে না পারে সে এখানে চইয়ের কথা বলছিল। কারণ চই যদি জানতে পারে যে জিনভো একটা এস র্যাঙ্কের হান্টার, তাহলে সে যে করেই হোক জিনভোকে নিজের গিল্ডে প্রবেশ করাবেই। পরবর্তী দৃশ্যে দেখা যায় যে জিনভো তার মায়ের পাশে বসে আছে। সে ভাবছে যে কিভাবে মায়ের জন্য ওষুধ তৈরি করবে। সে গেট থেকে বেরিয়ে আসে এবং বাগানে দাঁড়িয়ে থাকে। আর সেখানে তার সঙ্গে দেখা হয় জিনচুলের। জিনচুল তাকে বলে, আমরা অনেক হান্টার এবং ক্রিমিনালের ওপর নজর রাখি। জিনভো জিজ্ঞাসা করে, তাহলে কি তুমি আমার ওপরও নজর রেখেছ? চুল উত্তর দেয়, না না, তেমন কিছুই না। তবে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি তোমার সঙ্গে দেখা করতে চায়। পরে জানা যায় যে সেই ব্যক্তি অন্য কেউ নয়, বরং হান্টার অ্যাসোসিয়েশনের প্রধান গো গুনহি।
গো গুনহি এবং জিনভো এই সময় বসে কথা বলে। আমরা জানতে পারি যে গো গুনহি হলো দেশের প্রথম এস র্যাঙ্ক হান্টার। সে এই রি-ইভ্যালুয়েশনের তারিখটা বাড়িয়েছিল কারণ সে জানতো যে ম্যাজিক ক্রিস্টাল জিনভোর শক্তি পরিমাপ করতে পারছে না, তাই সেই হবে দেশের 10ম এস র্যাঙ্ক হান্টার। তাই সে ব্যক্তিগতভাবে তার সাথে কথা বলতে চেয়েছিল। গো গুনহি বলে, তুমি জানো হান্টার্স অ্যাসোসিয়েশন কিন্তু খুব বড়, অনেক হান্টার আছে, কিন্তু উচ্চমানের হান্টার খুবই কম। আমার অধীনস্থ তুমি জিনচুলকেই দেখো, ও কিন্তু খুবই শক্তিশালী, কিন্তু ও একটা এ র্যাঙ্কের হান্টার। আর এরকম কেন জানো? কারণ সমস্ত হান্টাররাই টাকা, ক্ষমতা এবং অবস্থানের জন্য গিল্ডে যোগ দিয়ে দেয়। তাই গো গুনহি চেয়েছিল যে জিনভো যেন হান্টার অ্যাসোসিয়েশনে যোগ দেয়, কারণ সে জানে যে দেশটি সরকারের নয় বরং হান্টারদের মাধ্যমেই টিকে আছে। 5টি প্রধান গিল্ড আছে দেশে, যাদের ক্ষমতা প্রায় সমান। তাই এখন জিনভো যেই গিল্ডে যোগ দেবে সেই গিল্ডের ক্ষমতা ভারসাম্য পুরোপুরি ভেঙে পড়বে। তাই গো গুনহি চাইছিল যে জিনভো কোনো গিল্ডে যোগ না দিয়ে অ্যাসোসিয়েশনে যোগ দিক আর দেশের জন্য কাজ করুক। জিনভো গো গুনহির এই প্রস্তাবটা মন দিয়ে শোনে এবং ভাবে যে কিভাবে 80 বছর বয়সেও গো গুনহি এতটা শক্তিশালী। তবে শেষ পর্যন্ত সে প্রস্তাবটি ফিরিয়ে দেয়। আর এটি শুনে গো গুনহি কিছুটা মর্মাহত হয়। সে ভাবে জিনভো কি টাকার পেছনেই ছুটবে বাকিদের মতো? আর এরপরই জিনভো গো গুনহিকে জানায় যে সে কোনো অ্যাসোসিয়েশনের সঙ্গে নিজেকে বেঁধে রাখতে চায় না, বরং তার মনে হয় তার হৃদয় যুদ্ধক্ষেত্রেই থাকে, তাই সে সবসময় ডানজনের ভেতরেই থাকতে চায়। এটা শুনে গো গুনহি মনে মনে ভাবে, যদি আমার বয়স আরও 10 বছর কম হতো আমিও তোমার সঙ্গে অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়তাম। এরপরই জিনভো সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়। তখন গো গুনহি চুলকে বলে, আজকে আমার সমস্ত মিটিং বাতিল করে দাও, এখন আমি একটু মদ খাবো আর আরাম করব। সে চুলকেও তার সঙ্গে আমন্ত্রণ জানায়, কিন্তু স্বাভাবিকভাবেই সে অস্বীকার করে। এদিকে জিনভো এখন ভাবতে থাকে যে কিভাবে সে তার লেভেল আরও বাড়াতে পারে, যাতে তার মায়ের চিকিৎসায় সে সাহায্য করতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাই সেই আমেরিকার দৃশ্য, যেখানে হান্টার ডংসো বিছানায় আহত অবস্থায় শুয়ে আছে, তার শরীরে গভীর ক্ষতচিহ্ন। আর তার সঙ্গে দেখা করতে আসে ডেপুটি ডিরেক্টর। আর তখন থেকে জানানো হয় যে ঘটনাটি হলো সং সেকেন্ড হ্যাং নামে পরিচিত একটা রহস্যময় ব্যক্তির। তাকে এক প্রকার ম্যাজিক্যাল বিস্ট হিসেবেই ধরা হচ্ছে, কিন্তু আমরা জানি যে সে আসলে সাং জিনভোর বাবা। আর এই হান্টারটি ডংসোর উপরে আক্রমণ চালিয়েছিল। ডেপুটি ডিরেক্টর নিশ্চিত করতে চায় যে এই ব্যক্তি কি আসলে একটা ম্যাজিক্যাল বিস্ট নাকি কোনো মানুষ, কিন্তু আহত ব্যক্তি অর্থাৎ ডংসো উত্তর দেয়, অবশ্যই কোনো সাধারণ মানুষ এত শক্তিশালী হতেই পারে না, সে নিশ্চিত একটা ম্যাজিক্যাল বিস্ট। ডেপুটি ডিরেক্টর সেখান থেকে চলে গেলে ডংসো ভাবতে থাকে, যখন সাংহো আমাকে বলেছিল যদি আমি তার পরিবারের দিকে তাকাই তাহলে আমার অবস্থা খুবই খারাপ করে দেবে, তখন সে আমাকে মৃত্যুর ভয় দেখানোর চেষ্টা করেছিল, যে এরকম ভয় আমি এর আগে কখনো পাইনি। তাই এখন ডংসো একটু অন্যরকমই ভাবছে। সে এখন একটা শক্তিশালী অস্ত্র চায়, অর্থাৎ একটা আর্টিফ্যাক্ট, এমন একটা আর্টিফ্যাক্ট যেটা এতটাই শক্তিশালী হবে যে সুহোর বাবার উপর পাল্টা আক্রমণ চালাতে সে সক্ষম হবে। অন্যদিকে জিনভো এখন নিজেও বাড়িতে ইন্টারনেটের ওপরে আর্টিফ্যাক্ট খুঁজছিল, কিন্তু সেগুলো ছিল অত্যন্ত দামি। ডিমন র্যাঙ্ক ক্যাসেলে যাওয়ার আগে সে নিজেকে সম্পূর্ণভাবে প্রস্তুত করতে চায়। তখন তার মনে হয় আমার স্পিয়ার অফ এভারেজ বিক্রি করে দিই। এই স্পিয়ারটি যে কোনো কারোর ম্যাজিক্যাল শক্তিকে দ্বিগুণ করে তোলে, তাই এটি দুর্দান্ত গুণসম্পন্ন। কিন্তু ইন্টারনেটে যা আর্টিফ্যাক্ট পাওয়া যায় সেগুলো সাধারণত ম্যাজিক্যাল শক্তিকে 20 থেকে 30% বাড়াতে পারে, তাই এই স্পিয়ারটি তাদের তুলনায় অনেক বেশি ক্ষমতাশালী। জিনভো ভাবে যদি এই স্পিয়ার ভুল মানুষের হাতে পড়ে তাহলে সবাইকে অনেক সমস্যার মুখোমুখি হতে হবে। আর তার থেকেও বড় কথা, যদি কোনো ই র্যাঙ্কের হান্টার এই আর্টিক্রাফট নিয়ে আসে তাহলে সেটা খুবই সন্দেহজনক হয়ে উঠবে। তখন এসে দেখে যে একটা জায়গায় রিক্রুটমেন্ট চলছে, যেখানে রিক্রুট হয়ে সে সিদ্ধান্ত নেয় কাজ শুরু করার। এরপরেই আমরা দেখি মিস্টার গো গুনহিকে, যিনি জিনভোর প্রোফাইল পরীক্ষা করছেন। তখন তিনি ভাবতে থাকেন, একসময় সে এতটাই দুর্বল ছিল যে হাসপাতালে ঘুরে বেড়ানো ছিল তার রুটিন, কিন্তু আজ সে কতটা শক্তিশালী হয়ে উঠেছে। আর এরপরেই জিনচুল গো গুনহিকে জানায় যে জিনভো হান্টার্স গিল্ডের একটা রেড মিশনে যোগ দিয়েছে। এটা শুনে গো গুনহি কিছুটা দুঃখ পায় এবং সে ভাবে যে জয়নিং বোনাসের লোভে হয়তো সে যোগ দিয়েছে। কিন্তু তখনই তারা জানতে পারে যে জিনভো কোনো গিল্ডে নয় বরং একটা মাইনিং টিমে যোগ দিয়েছে।
আর মাইনার বলতে এখানে ডানজন থেকে যারা ম্যাজিক ক্রিস্টালকে উত্তোলন করে তারা। এরপরেই আমরা চলে আসি পরের দিনের দৃশ্যে, অর্থাৎ রেডের দিন, যেখানে মাইনিং টিমের লিডার জিনভুকে তার কাজের দায়িত্ব বুঝিয়ে দেয়। আমরা জানতে পারি যে এই টিম ম্যাজিক্যাল বিস্টের উপরে আক্রমণ করে, কিন্তু তাদের মারতে নয় বরং সাসপেন্ডেড অবস্থায় রাখে। আর পরে মাইনার টিম এসে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে। এখানে আমরা চৈকেও দেখতে পাই, যে একটা শক্তিশালী এস র্যাঙ্কের হান্টার। তার অসাধারণ ফায়ার অ্যাটাক ব্যবহার করে সে সহজেই প্রতিপক্ষকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। আর এরপর ট্যাঙ্করা বাকি থাকা আগুন সহজেই সামলে নেয় এবং কোনো রকমের কোনো দয়া না দেখিয়ে সম্পূর্ণভাবে সমস্ত ম্যাজিক্যাল বিস্টকে ধ্বংস করে ফেলে। এমন সময় একটা মেয়েকে দেখা যায়, যে তার নাকে রুমাল চেপে ভেতরে প্রবেশ করছে। ঠিক তখনই বাইরে বেরিয়ে আসে আমাদের বস অর্থাৎ চই। এই দৃশ্য দেখে জিনভো তো একেবারে হতবাক হয়ে যায়। জিনভো ভাবতে থাকে যে এই হান্টার তো অত্যন্ত শক্তিশালী, তার উপস্থিতি আমি আগেও অনুভব করেছিলাম। আর এরপরে হান্টার্স গিল্ডের সেকেন্ড ইন কমান্ড বাইরে বেরিয়ে আসে। আমরা জানতে পারি যে সে আর কেউ নয় বাট দেশের নবম এস র্যাঙ্ক হান্টার ডান্সার চো হেইন। তার শক্তি দেখে জিনভো মনে মনে ভাবে, এটা তো সত্যিই ভয়ঙ্কর, পৃথিবীতে কয়েকজনের মধ্যেই এমন শক্তি আছে। অন্যদিকে চা হেইন জিনভোকে লক্ষ্য করে, কিন্তু গন্ধ ভালো না লাগার কারণে সে তখন দ্রুত বেরিয়ে যায়। এটা দেখে জিনভো ভাবে, ওয়াও, মেয়েটা সত্যিই অনেক পর্যবেক্ষণশীল। আর এরপরেই সে চলে যায় ডানজনের আরও গভীরে, যেখানে গিয়ে সে এ র্যাঙ্কের ডানজনের বসকে দেখতে পায়। এটি অত্যন্ত শক্তিশালী, এমনকি তার ডিমন ক্যাসেলের বসের থেকেও অনেক বেশি। জিনভো তার সঙ্গে লড়তে চায়, কিন্তু আমরা জানি যে এই বস এখনও মারা যায়নি, বরং তাকে অস্থায়ীভাবে আটকানো হয়েছে। সবাই পিছন থেকে জিনভোকে দেখে মজা নিচ্ছিল, কারণ সে একটা ই র্যাঙ্কের হান্টার। এক ব্যক্তি তার সঙ্গে ভুল করে তো লড়াই করার চেষ্টা করে, কিন্তু জিনভো তার চোখের ভয়ঙ্কর দৃষ্টি দেখিয়ে তাকে তাড়িয়ে দেয়। জিনভোর শক্তি দেখে সবাই হতবাক হয়ে যায়, যে একজন ই র্যাঙ্কের হান্টার হওয়া সত্ত্বেও তার শক্তি ছিল অবিশ্বাস্য। আর এখন লাঞ্চ ব্রেকের সময় বস জিনভোকে খেতে ডাকলেও সে বলে, না, আমি আমার কাজ শেষ করেই আসবো। কিন্তু আমরা জানি যে জিনভো শুধু কাজের অজুহাত দিয়ে ডানজনের ভেতরে ঢুকতে চেয়েছিল, যাতে সে একবার বসকে দেখতে পারে, সত্যি কথা বলতে গেলে বসকে মারতে পারে। অবশেষে সুযোগ পেয়ে সে ডানজনের ভেতরে প্রবেশ করে। সে ভাবে যে এই বস মেটিসের থেকেও অনেক বেশি শক্তিশালী, আমার এর সঙ্গে লড়াই করা উচিত নয়, কারণ যদি আমি বসকে হারাই পুরো ডানজন ধসে পড়বে, আর এখানে যারা মাইনিং করছে তাদের কাজ অসমাপ্তই থেকে যাবে। তবুও সে নিজেকে সামলাতে পারে না। এত শক্তিশালী বসের সঙ্গে লড়াই করার ইচ্ছা তাকে পেয়ে বসে। সে তার ব্লেড প্রস্তুত করে ফেলে। ঠিক তখনই সেখানে উপস্থিত হয় চা হেইন। চা হেইন তাকে থামিয়ে দেয় এবং বলে, আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি, তুমি এখানে কি করছো? চাহিন এখন একেবারে প্রস্তুত ছিল জিনভোর ওপর তার রাগ ঝরানোর জন্য। আর এখানে শেষ হয় সোলো লেভেলিং এপিসোড 4। পরবর্তী এপিসোডটি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক, একটা কমেন্ট আর শেয়ার করতে তো ভুলবেনই না। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।